স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আমরা প্রতিদিন এই 1 ঘন্টা অর্থাৎ 11টা থেকে 12টা সরাসরি মাঠের খবরটা আপনাদের কাছে পৌঁছে দেই। কোনো স্ক্রিপ্টিং নেই, কোনো এডিটিং নেই। আজকে শুরুতেই জানতে চাই হাওর অঞ্চলে যে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির ব্যাপারে। আমরা হাওরের এই খবর জানতে কিশোরগঞ্জে যুক্ত হতে চাই এবং একই সঙ্গে হবিগঞ্জে আমাদের সহকর্মী রৌফ তিনিও যুক্ত হবেন। আর শরীফুলের কাছে প্রথমে যেতে চাই। শরীফুল, আপনাকে দেখতে পাচ্ছি, একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা হাওর অঞ্চলে? বৃষ্টি কিছুটা তো কমেছে, রোদের দেখা পাওয়া গেছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে, এবং সার্বিকভাবে সেখানকার ভোগান্তির চিত্র কিছুটা কমেছে কিনা, সরকারি সহায়তা পাচ্ছেন কিনা কৃষকরা? জেভলিন, সকাল থেকে জানাচ্ছিলাম যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, এরই মাঝে কিন্তু আবারও কিন্তু মেঘের গর্জন দিয়ে কিন্তু যে কালবৈশাখী ঝড়ের মতো কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এরই মাঝেই কিন্তু কৃষকরা এই বৈরী আবহাওয়া এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া মাঝে মধ্যে সবকিছু মিলিয়েই কিন্তু কৃষকদের যে একমাত্র সোনালী ফসল ধান সেটি কর্তনে ব্যস্ত সময় পার করছেন। আপনাকে জানিয়ে রাখি যে জেলায় এখন পর্যন্ত 13,122 হেক্টর জমির ধান কিন্তু তলিয়েছে এবং এর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 259 কোটি টাকা, যেটি কৃষি বিভাগ বলছে এটি আরো বৃদ্ধি পেতে পারে এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে যে প্রধান দুটি নদী রয়েছে, একটি হচ্ছে ধনু নদী আর একটি হচ্ছে কালনী নদী। একটিতে 3 সেন্টিমিটার পানি কমলেও কিন্তু কালনী নদী যেটি রয়েছে সেটিতে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সবকিছু মিলিয়েই কিন্তু এই আমরা দেখছি হাওড়ে কিন্তু এই কৃষকরা তাদের এই একমাত্র সোনালী ফসল বোরো ধান গড়ে তোলার জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা যে অভিযোগটি করছেন যে একদিকে রোদ, অন্যদিকে আবারও মুষলধারায় বৃষ্টি, সবকিছু মিলিয়ে কিন্তু শ্রমিক সংকটে কিন্তু তারা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এই শ্রমিকের মূল্য ছিল 1,000 থেকে 1100 টাকা, সেটি কিন্তু 1500 টাকায় দাঁড়িয়েছে। তারা বলছেন যে কমর সমান পানি হওয়ায় কিন্তু অনেক শ্রমিক কিন্তু সেই ধান কাটতে রাজি হচ্ছেন না, যে কারণেই কিন্তু তারা চুক্তিতে মাঝে মধ্যে কিন্তু এই ধানগুলো কাটছেন। তবে কৃষকরা বলছেন এই ধান যে সরকারের যে ন্যায্য মূল্য 1440 টাকা সেটি কোনোভাবেই কিন্তু বিক্রি করতে পারছেন না। তারা বলছেন যে যেহেতু রোদের দেখা মিললেও মানে যে পরিমাণ রোদের প্রয়োজন এই ধানগুলো শুকাতে সেই সময়টুকু কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণেই কিন্তু সরকারের মূল্যে যে 1440 টাকা মূল্য সেটি কিন্তু তারা বিক্রি করতে পারছে না। তারা যেটি জানিয়েছেন 700 থেকে 800 টাকায় ধান বিক্রি করতে হচ্ছে, যেটি উৎপাদন খরচের তুলনায় অনেকাংশেই কম, সেটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে সরকারের পক্ষ থেকে যে 3 মাসের প্রণোদনার ঘোষণা করা হয়েছে হাওড় অঞ্চলে, সেটির কার্যক্রম কিন্তু আমরা দেখেছি এ সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে, তালিকা তৈরি হচ্ছে এবং সেটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যে কারণে একটু সময় লাগবে এমনটি কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তারা এই 3টি ক্যাটাগরির মধ্যে বলছেন যে সবচেয়ে বেশি যার ফসল হানি হয়েছে তাকে দেওয়া হবে 7,500 টাকা করে। এছাড়া যারা মাঝামাঝি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেওয়া হবে 5,000 টাকা করে। এছাড়াও যারা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেওয়া হবে 2,500 টাকা করে। এছাড়াও তাদেরকে দেওয়া হবে 20 কেজি করে চাল দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং সেটি যাতে একেবারেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল কৃষকরা যাতে পায় সেটির জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে জমির ক্ষতির পরিমাণ সেটি কিন্তু তারা বলেছেন যে প্রায় 50,000-এর অধিক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই টানা বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু এই যে প্লাবিত হওয়ার পরে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কৃষকরা যে বিষয়টি বলছেন যে প্রতি বছরেই সরকারের পক্ষ থেকে যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয় সেগুলো দায়সারাভাবেই কিন্তু নির্মাণ করা হয়, যে কারণেই কিন্তু এই যে জলাবদ্ধতা, একদিকে জলাবদ্ধতা অন্যদিকে উজানের ঢল, দুটি কিন্তু প্রতি বছরই কিন্তু এই ফসল হানি হচ্ছে কৃষকদের দাবি যে নদী এবং খালগুলো রয়েছে হাওড়ে সেগুলো যদি খনন করে দেওয়া হয় তাহলেই এই যে প্রতি বছরের যে ক্ষতি এবং লোকসানে পড়তে হচ্ছে কৃষকরা সেটি অনেকাংশে কমে আসবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে বৈরী আবহাওয়ার মাঝেই কিন্তু এই মুহূর্তে কৃষকরা তাদের যে স্বপ্নের ফসল ধান সেটি গড়ে তোলার জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে হাওড়ে কিন্তু একটি মাত্রই ফসল বোরো ফসল, যে ফসলের উপর পুরো বছরের ভরণ পোষণের খরচ নির্ভর করে, যে কারণে কিন্তু এই ফসল হানি ঘটলে কিন্তু তারা যেটি বলছেন যে মহাজনের কাছ থেকে এবং
বিভিন্ন ব্যাংক থেকে তারা কিন্তু চড়া সুদের ঋণ নিয়েছেন এবং সেই ঋণ পরিশোধ করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন। তবে তারা বলছেন যদি টানা ১ সপ্তাহ যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে তারা তাদের যে বাকি যে ধানগুলো রয়েছে পানিতে নিমজ্জিত, সেই ধানগুলো হয়তোবা তারা ভালোই গুলাই তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে হাওরের ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জেভলিন। ধন্যবাদ শরীফুল আপনাকে, অত্যন্ত বিস্তারিতভাবে আপনার কাছে জানতে পারলাম। আমি একইভাবে হবিগঞ্জে আমাদের সহকর্মী রৌফ আপনার কাছে জানতে চাই, যেমনটি জানছিলাম কিশোরগঞ্জে একটা তালিকা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তাদেরকে সহায়তা কী পরিমাণ দেওয়া হবে সেটিও নির্ধারণ করা হয়েছে। আপনি একটু আমাদেরকে জানাবেন হবিগঞ্জের অবস্থাটা আসলে কি? সেখানেও তো প্রায় 11,500 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি প্রাথমিকভাবে। সেখানে কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? জাবলিন, আপনি যেমনটি বলছিলেন যে হবিগঞ্জ আসলে প্রায় 11,500 হেক্টর জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি বিভাগ যেমনটি বলছেন যে তারা ইতিমধ্যে কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছেন এবং ইতিমধ্যে তারা আজকে পর্যন্ত, আমি কৃষি বিভাগের সাথে কথা বলছি, তারা যে বলছেন যে এখন পর্যন্ত প্রায় 23,000 কৃষকের তারা তালিকা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছেন। এছাড়াও যে সরকারি যে 3টি স্তরে বরাদ্দ দেওয়ার কথা বলেছেন, পুরোপুরি যারা ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত এবং মধ্যম পন্থা যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই যে প্রণোদনা দেওয়ার কথা সেটিও তারা বলছেন যে তারা খুব শীঘ্রই এটা কার্যক্রম শুরু হয়ে যাবে। এছাড়া কৃষি বিভাগ যেমনটি বলছেন যে এখন পর্যন্ত হবিগঞ্জের প্রায় 67% ধান ইতিমধ্যে কাটা হয়েছে। তবে সবচেয়ে সমস্যা যেটা তৈরি হচ্ছে যে কৃষকরা যে ধানগুলো হাওর থেকে কেটে নিয়ে আসছে বিগত এই কয়েকদিনের বৃষ্টি এবং গতকালও আমরা দেখেছি যে বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি ছিল। তো কৃষকরা যেমনটি বলছেন যে বৃষ্টির কারণে আসলে তারা যে ধানগুলো ইতিমধ্যে হাওর থেকে কেটে নিয়ে আসছেন সেগুলো শুকাতে পারছেন না। ফলে তারা ধান যেগুলো ঘরে নিয়ে আসছেন সেগুলো তো আসলে পচন ধরেছে। তো কৃষক বলছেন যে আজকে সকালে এখন রোদ্দুজ্জ্বল আকাশ, তারা বলছেন যদি আকাশ রোদ্দুজ্জ্বল থাকে এবং আগামী 1 সপ্তাহ অন্তত রোদ থাকে তাহলে তাদের যে ধানগুলো হাওর থেকে পানির তল থেকে কেটে নিয়ে আসছেন সেগুলো হয়তো কিছুটা শুকিয়ে তারা পুষিয়ে নিতে পারবে। এছাড়াও যদি বলি হাওরের এখনো আসলে হাওরের যে পানি, সে পানি এখনো স্থিতিশীল অবস্থায় আছে। হাওরের কৃষকরা আমরা দেখেছি যে তারা হাঁটু পানি এবং বুক পানি থেকে তারা এখনো ধান সংগ্রহ করছেন। কৃষকরা যেমনটি বলছেন যে তাদের যে সারা বছরের যে একমাত্র উপার্জনের মাধ্যম সেই ধান আসলে তুলে যাওয়াতে কৃষকরা হতাশাগ্রস্ত এবং তারা বলছেন যে হবিগঞ্জে প্রায় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হবিগঞ্জে প্রায় 2,05,000 কৃষক তাদের তালিকায় রয়েছে। কিন্তু প্রণোদনা বিষয়ে এখন পর্যন্ত কৃষি বিভাগ বলছেন যে প্রায় তারা 23,000 কৃষককে প্রণোদনা দেবেন। সে তুলনায় আসলে খুবই কম কৃষকরা প্রণোদনা পাবেন বলে কৃষকরা অভিযোগ করছেন। তারা বলছেন যে সরকার এই প্রণোদনা যদি আরো বৃদ্ধি করা হয়, পাশাপাশি কৃষক তারা বলছেন যে প্রতি বছরই আসলে তাদের যে একমাত্র ধানের উপার্জনের মাধ্যম সেটি আসলে বন্যা এবং পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়। সেই বিষয়ে যদি কৃষকরা বলছেন যে কৃষি বিভাগ এবং সরকার যদি স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করা যায় যাতে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের ফসল সেই ফসলগুলো রক্ষা করা যায়। কৃষকদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে আগামী 1 সপ্তাহ যদি রোদ থাকে তাহলে হয়তো তাদের কিছুটা ক্ষতিপূরণ পুরাতে পারবে। এছাড়াও আমি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছি, তারা বলছেন যে ইতিমধ্যে হবিগঞ্জে যে হাওরগুলোর পাশে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে তারা বলছেন যে হবিগঞ্জের একটি নদী কুশিয়ারা নদীর পানি কিছুটা বিপদসীমার কাছাকাছি রয়েছে। জেলা প্রশাসনের সাথে আমি কথা বলছি, জেলা প্রশাসন বলছেন যে সরকার যে তালিকা তৈরি করেছেন সেই তালিকা অনুযায়ী তারা খুব দ্রুতই তারা কৃষকদের কাছে সেই সহায়তা পৌঁছে দিবেন এবং তারা মনে অন্তত তাদের যে সরকারি যে বরাদ্দ সেটি দিয়ে হয়তো কিছুটা তাদের যে ক্ষতি সেটি হয়তো পূরণ করতে পারবে। এছাড়া আমি এখানকার কৃষকদের সাথে আরো কথা বলেছি, বলছেন যে তারা তারা চাচ্ছেন যে অন্তত যে হাওয়ার যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর জন্য স্থায়ীভাবে সমাধান করা হয় এবং তাদেরকে যে ফসল সেই ফসল যেন গড়ে তোলার ব্যবস্থা করা হয়। আর একটি বিষয় আপনাকে বলি যে কৃষকরা ইতিমধ্যে খাদ্য নিয়ন্ত্রক অফিস তারা বলছেন যে তারা কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে যে ধান সংগ্রহ করবেন সেই ধান সংগ্রহ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে হবিগঞ্জে এবং কৃষকরা বলছেন যে তারা সরকারি গুদামে যে ধান দেওয়ার জন্য যে খাদ্য অধিদপ্তরের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে এখনো পর্যন্ত তারা ধান শুকাতে পারছেন না। গত কয়েকদিনের বৃষ্টির কারণে ধান তোলার পরও তারা শুকাতে পারছেন না, সেই অনুযায়ী তারা চেষ্টা করছেন যে শুকানোর জন্য। তারা চাচ্ছেন যে অন্তত সরকারি মূল্যে তারা কৃষি বিভাগের জন্য ধান দেওয়া যায়। জাবলিন।
ধন্যবাদ রূপ আপনাকে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন হাওরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে যারা কৃষক রয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, যদিও সেই তালিকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে এক ধরনের বড় ফারাক আমরা হবিগঞ্জে দেখছিলাম। নিঃসন্দেহে সেটি অ্যাড্রেস করা হবে। আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই, একটু জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল, এবার লঞ্চের ভাড়া সেটিও সমন্বয় করা হয়েছে। কম দূরত্বে প্রতি কিলোমিটারে 18 পয়সা বেড়েছে এবং বেশি দূরত্বের ক্ষেত্রে 14 পয়সা প্রতি কিলোমিটার বাড়ছে। এবং এ ব্যাপারে কী ধরনের চিত্র, মাঠে প্রভাবটা কেমন পড়লো আমরা জানতে চাই। চাঁদপুরের সহকর্মী আমাদের কাদের পলাশ তার সঙ্গে যুক্ত হতে চাই। কাদের, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি লঞ্চ ঘাটেই আছেন, একটু আমাদেরকে জানাবেন। আমরা কি যেটি বলছিলাম যে সমন্বয় করা হয়েছে দাম, বাস লঞ্চের ভাড়াটি, বাসের ভাড়া তো আগে করা হয়েছিল, তো এখন এই লঞ্চের ভাড়াটি ইতিমধ্যে কার্যকর হয়েছে কিনা যে ভাড়া বৃদ্ধির পরে, এবং মোটামুটি কতটুকু ভাড়া বেড়েছে আপনারা দেখছেন যদি বেড়ে থাকে, আর যাত্রীদের প্রতিক্রিয়াটা আমাদেরকে একটু জানাবেন, তারা কি বলছে এটাতে। হ্যাঁ জ্যাভলিন, মূলত আজকে সকাল থেকেই ভাড়া বাড়ানো হয়েছে, তবে চাঁদপুর থেকে যেসব লঞ্চ ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে সেসব লঞ্চে কিন্তু ভাড়া এতক্ষণ পর্যন্ত বাড়ায়নি। কিন্তু ঢাকা থেকে যেসব লঞ্চ এসেছে, নারায়ণগঞ্জ থেকে যেসব লঞ্চ এসেছে সেসব লঞ্চে 20 টাকা করে বাড়িয়েছে আমরা দেখেছি, এবং এই নিয়ে কিন্তু প্রতিক্রিয়া আছে। সাধারণ যারা যাত্রী আছেন, যাত্রীরা বলছেন যে তারা আগে থেকে কোনো প্রকার নোটিশ দেয়নি, এবং যাত্রীরা কোনো শিট দেখতে চাচ্ছে, সেখানে শিট দেখাতে পারছে না। এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ আছে এবং তাদের তীব্র প্রতিক্রিয়া আছে। এবং যদিও আসলে তারা হয়তো জানে না যে সরকারিভাবেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তো আমরা এখানে চাঁদপুর লঞ্চঘাটে যারা লঞ্চ মালিকের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে শাহ আলম, আজগর আলী এবং রুহুল আমিন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছিলেন যে আসলে ঢাকা থেকে লঞ্চগুলো আসার পর বোঝা যাবে যে আসলে ভাড়া বাড়ানো হয়েছে কিনা, এবং যদিও চাঁদপুর থেকে যেসব লঞ্চ ছেড়ে গেছে তারা সেভাবে বাড়ায়নি। তবে এখানে মানে যেহেতু তেলের দাম বৃদ্ধি, এখানে আগে থেকেই ভাড়া যে বাড়ানো ছিল, সেখানে কিন্তু চাঁদপুর থেকে ঢাকার যে দূরত্ব 68 কিলোমিটার, 188 টাকা ছিল ভাড়া সরকারি নির্ধারিত, কিন্তু তারা ভাড়া নিয়েছে ডেকের ভাড়া, অর্থাৎ ডেকের ভাড়া নিয়েছে হচ্ছে 180 টাকা, অর্থাৎ তারা আগেই 8 টাকা কম নিয়েছে। তো এখন সেখানে ভাড়া বেড়েছে প্রায় 9 টাকার মতো। যেহেতু আমাদের 100 কিলোমিটার দূরত্বেরও কম, চাঁদপুরের থেকে ঢাকার দূরত্ব 68 কিলোমিটার, সেখানে 18 পয়সা করে বেড়ে সেটা 9 টাকার মতো, অর্থাৎ প্রায় 20 টাকার মতো হয়েছে। কিন্তু ভাড়া 20 টাকা বাড়িয়েছে, ওই আগের যে 8 টাকা কম রেখেছে সেটাও এখন যোগ করে বাস মালিক, লঞ্চ মালিক পক্ষ তারা কিন্তু 20 টাকা ভাড়া বাড়িয়ে ফেলেছে। এক্ষেত্রে যদিও আগে একটু ঘোষণা দেওয়া দরকার ছিল, যাত্রীদের আরেকটু জানানো দরকার ছিল, তখন আর যাত্রীদের মধ্যে যে ক্ষোভ, যে রাগ, সেটা অনেকটা প্রশমন হতো, বা তাদের সেই ক্ষোভের এখন আর বহিঃপ্রকাশটা দেখা যেত না। এবং তারা আমরা এখানকার যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলেছি, এবং লঞ্চ মালিক পক্ষের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে যাত্রী এমনিতেই লঞ্চে অনেকটাই কমে গেছে, কারণ চাঁদপুরের সাথে, ঢাকার সাথে, চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ কিন্তু অনেকটা স্মুথ, স্বাভাবিক এবং খুবই ভালো, যে কারণে লঞ্চে যাত্রী কমে গেছে। তবে তারা সেটা যখন ঈদের সময়ে এসে তারা একটু ভাড়া বাড়িয়ে নেন, এবং তখন কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চাপ থাকে। জ্যাভলিন। ধন্যবাদ আপনাকে কাদের পলাশ। আমরা জানছিলাম যে অনেকেই জানতেন না বা জানেন না এখনও, সেটি নিঃসন্দেহে এক ধরনের প্রচারের হয়তো বা ঘাটতি রয়েছে। তো আমরা সে ঠিক হয়ে যাবে আশা করছি। ইউনিসেফের যে শিক্ষা বিষয়ক সেমিনার চলছে, সেখানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আমরা সরাসরি তার কথা শুনবো। And the outcome has to come, and we have to build the future nations through the education. We don't have any other choice. We are competing in the global village. We know where is our destiny. Let's work together and continue our effort to build our nation as our Honorable Prime Minister asks us to do, to build a future Bangladesh, Agamir Bangladesh. Gortei hobe. We don't have any choice. Cholun, আমরা সকলে মিলে এই জাতিকে সমৃদ্ধশালী করার জন্য আমরা সকলেই কাজ করব। এই প্রতিজ্ঞা আজকে আমাদের নিতে হবে, after seeing the research findings where we stand right now. So let's realize ourselves, we cannot sit down tight, and let's work together. Thank you very much inviting me here, and hope we'll go for action after listening all those words from the international community and our researchers there.
whatever the reports came to us, we'll address. That's our promise. Thank you very much. Assalamu alaikum. ইউনিসেফের সেমিনারে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী। এ পর্যায়ে আমরা হামের প্রকোপের খবর জানতে চাই। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সহকর্মী জিসান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জিসান, একটু আমাদেরকে জানাবেন হামের কি অবস্থা? আমরা গত পরশুদিনও 300 পূরণ করেছি, একদিনে 17 জন মারা গিয়েছিল। এখন আজকের কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? গত 24 ঘন্টায় কি কি ডেভেলপমেন্ট হয়েছে, বা যে মৃত্যু যদি হয়ে থাকে তার সংখ্যাটি কতজন আক্রান্ত, এই বিষয়টি একটু আমাদের বিস্তারিত জানাবেন দর্শকদের জন্য। সংক্রামক ব্যাধি হসপিটালে এসে যেমনটি দেখেছি যে এখনো হামের আক্রান্ত যে শিশুরা আছে তারা এখানে ভর্তি হয়ে আছেন। তবে এখানে কয়েকজন আছেন যে 2 দিন ধরে এখানে ভর্তি আছেন। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে শিশুরা, এমন শিশুরা এখানে ভর্তি হয়ে আছেন, কিন্তু তাদের নিশ্চিত হাম হয়েছে কিনা এটি জানার জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আসলে যে নমুনা পাঠানো হয়, যেহেতু কিট সংকট রয়েছে সেই জন্য কিছুটা সময় লাগছে জানার জন্য। গতকালকে 7 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে নিশ্চিত হামে মারা গিয়েছে 2 জন শিশু। বাকি 5 জনের হাম হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন, তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কিটের যে সংকট রয়েছে এটি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকও জানিয়েছেন যে 7,000 নমুনা অপেক্ষমান রয়েছে, যে পরিমাণ কিট দরকার সেটি নেই। তবে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে কিট সরবরাহের যেই প্রচেষ্টা বা কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং এই সপ্তাহের মধ্যে প্রায় 1,08,00,000 টিকা নতুন করে আসবে। এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে এটিই প্রথম যে গত 24 দিনে 93% শিশুকে টিকার আওতায় আনা গিয়েছে। যদি 95% শিশুকে টিকার আওতায় আনা যায় সেক্ষেত্রে হামের প্রকোপ কমে আসবে বলে চিকিৎসকদের ধারণা। তারা বলছেন যে হামের এই প্রকোপ কমানোর জন্য প্রায় 95% শিশুকে টিকার আওতায় আনতে হবে। আর কিছু কিছু এখানে এসে আমরা জানতে পেরেছি কিছু শিশু শরীরে টিকা দেওয়ার 3 থেকে 4 দিন পরে তারা হামে আক্রান্ত হয়েছেন। যদিও ডাক্তাররা বলছেন যে হামের টিকা দেওয়ার পরে প্রায় 3 সপ্তাহ অর্থাৎ প্রায় 21 দিন পরে গিয়ে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সেক্ষেত্রে এই সময়টি অপেক্ষা করতেই হবে এমনটা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু প্রত্যেক দিনে 1000 ছাড়িয়ে যাচ্ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গতকালে প্রায় 1000-এরও অধিক শিশু আক্রান্ত হয়েছে নতুন করে এবং 4 তারিখ অর্থাৎ 4ই মে রেকর্ড সংখ্যক 17 জন শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এই নজিরবিহীন হামের প্রকোপ এবং এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকেও দুষছেন বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী। গতকালকে তিনি জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই মূলত হামের যে প্রকোপ পুরো দেশব্যাপী ছড়িয়েছে, এটি তাদের আসলে ভুল সিদ্ধান্তের কারণে। তবে আমরা প্রশ্ন করেছিলাম যে এই নিয়ে কোনো বিচার হবে কিনা, তিনি জানিয়েছেন যে অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চায় না সরকার। আমরা একজন এখানে রোগীর সঙ্গে কথা বলবো, একটু আপনার সঙ্গে আপনি একটু এদিকে আসবেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, আপনার বাচ্চার কি হাম হয়েছে কিনা জানতে পেরেছেন কিনা নিশ্চিত, কি বলেছে ডাক্তাররা? ডাক্তাররা টেস্ট দিছে, এখনো আমি নিশ্চিত না, তবে ডাক্তাররা দেখি বলতেছে যে এটা হাম। ঠিক আছে, আমরা হাম হিসেবে আমরা কারিগরি ত্রুটির কারণে মাঝপথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমরা দেখে বুঝতে পারছিলাম যে আসলে যে সরকারি যে চেষ্টা সেটি অব্যাহত আছে বলা হচ্ছে। টিকার ব্যাপারটি বেশ কদিন ধরে নিশ্চিত করা হচ্ছে যে এটির মজুদটি বাড়ানো হয়েছে, যেটি শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা যে কিটের সংকটটি হচ্ছে, আসলে এই সংকটগুলো তৈরি হবার যখন এটি নিঃসন্দেহে একদিনে হুট করে শেষ হয়ে যায় না, এটি যে সময়টি সংকট তৈরি হয় এরপরে এটি নিয়ে ভাবনার চাইতে বা দৌড়াদৌড়ির চাইতে মনে হয় এটি একটু আগে থেকে যদি অ্যাড্রেস করা সম্ভব হয় সেটি অনেক বেশি ভালো হবে। নিঃসন্দেহে আমরা চেষ্টা করব সেই বিষয়টি প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন খবরের মাধ্যমে। আমরা কুষ্টিয়াতে একটু যুক্ত হতে চাই, আমাদের সহকর্মী জহুরুল ইসলাম যুক্ত হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে। জহুরুল একটু আমাদেরকে জানাবেন, কুষ্টিয়াতে আমরা ঢাকার খবর শুনছিলাম, কুষ্টিয়াতে কি অবস্থা আছে এখন হামের? জহুরুল
ধন্যবাদ জ্যাভলিন। আসলে হামের যে সংক্রমণ যে 15ই মার্চ থেকে শুরুর পর থেকে কিন্তু কুষ্টিয়ায় এই সংক্রমণ কিন্তু কোনো সময়ই কিন্তু লাগাম টানা সম্ভব হয়নি। প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী, শিশু রোগীরা এসে এখানকার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে, যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে হামের শিশুদের জন্য, সেখানে সেই ওয়ার্ডে আমি রয়েছি। তো জানিয়ে রাখি, এই গতকালকেও কিন্তু কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে 6 মাস বয়সী একটি শিশু মারা গেছে। তো এই নিয়ে কুষ্টিয়া জেলায় কিন্তু এ পর্যন্ত 11 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো হামের উপসর্গ নিয়ে। পাশাপাশি কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত সবগুলো হাসপাতালে অন্তত 1100 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হয়। আজকের যে সর্বশেষ তথ্য আমরা স্বাস্থ্য বিভাগের কাছ থেকে নিয়েছি, আজকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতাল এবং অন্য যে উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে বা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই সব মিলিয়ে 117 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে অন্তত 22 জন শিশু। তো আমি জানিয়ে রাখি, আসলে এই যে প্রতিদিনই কিন্তু এই হামের উপসর্গ নিয়ে এসে শিশুরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে, তবে এখানে হাসপাতালে কিন্তু চিকিৎসা সংকট রয়ে গেছে। বিশেষ করে ওষুধের কিন্তু প্রাপ্তিটা নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি জ্যাভলিন, যে এই যে হামের যে চিকিৎসা চলছে, এক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে শিশুদের, এই ভ্যাকসিনের অনেক কিছু ভ্যাকসিনের দাম কিন্তু 3-4 হাজার টাকা। এই সব ভ্যাকসিন কিন্তু যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের বাচ্চাদের দিতে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। তবে এখানে চিকিৎসক এবং নার্সরা তাদের যে জনবল সংকট থাকা সত্ত্বেও তারা মোটামুটি ভালোভাবেই কিন্তু এদের সেবা, শিশুদের সেবা দিয়ে যাচ্ছে এবং তাদের দেখভাল করছে। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়ায় হাম সংক্রমণের সর্বশেষ। ধন্যবাদ জহুরুল আপনাকে। এই পর্যায়ে জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে একটু জানতে চাই। জুলাই হত্যাকাণ্ড মামলায় তাপস এবং নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজকে হবার কথা এবং ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। আমরা তার কাছ থেকে সেই সবশেষ খবরগুলো জানতে চাই। ইমন, একটু আমাদেরকে জানাবেন আজকে যে আদেশটি কখন নাগাদ আসতে পারে, আর চিফ প্রসিকিউটর মানে হেফাজত নেতাদের সঙ্গেও তাদের একটা আলোচনার বিষয়ে আমরা কিছু জানতে পেরেছি কিনা, এরকম একটা খবর আমরা পেয়েছি, সেটির ব্যাপারেও বিস্তারিত জানাবেন। জ্যাভলিন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে যে হামলার ঘটনা ঘটেছিল, সম্প্রতি চিফ প্রসিকিউটর জানিয়েছেন সেখানে হত্যাকাণ্ডের প্রমাণ তারা পেয়েছেন এবং ঢাকাতে প্রায় 32 জন নিহত ছিল, এমন 32 জনকে তারা শনাক্ত করতে পেরেছেন এবং সারা দেশে 58 জন নিহতকে তারা শনাক্ত করতে পেরেছেন। এই মামলার অগ্রগতি জানতেই মূলত আজ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব একজন আমিনুল হক, তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি মূলত এই মামলাটির একজন বাদী এবং তিনি যেটি জানিয়েছেন যে মূলত এই মামলার অগ্রগতি, তদন্ত প্রতিবেদন কবে নাগাদ হতে পারে এবং সামগ্রিক সাক্ষ্য সংক্রান্ত এই বিষয় নিয়ে আজ চিফ প্রসিকিউটরের সাথে তার আলাপ রয়েছে এবং তারা এই মিটিংটি এখনও চলছে। মিটিংয়ের পরে তারা প্রসিকিউশন এবং হেফাজত ইসলামের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে বিষয়টি জানাবেন বলে তারা জানিয়েছেন। এছাড়া মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালে 9 জনকে হত্যা করা হয়, সেই হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র ফজলেনুর তাপস সহ মোট 28 জন আসামি রয়েছেন। তবে এই মামলার 4 জন আসামি গ্রেপ্তার থাকলেও বাকিরা এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে আদালতে শুনানি করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং অন্যান্য আইনজীবীদের অভিযোগ গঠনের শুনানির শেষ হওয়ার পরেই মূলত ট্রাইব্যুনাল আজকের এই দিনটি ধার্য করেছেন ও আদেশের জন্য। কিছুক্ষণের মধ্যেই এই আদেশটি ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং যদি আদেশ হয় তারপরে কবে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে সে সংক্রান্ত একটি দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং হত্যাকাণ্ডের উস্কানির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও আজকে নবম সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে 6 জনকে হত্যা এবং
হত্যাকাণ্ডের পরিকল্পনা উস্কানির মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তার প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আজকে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এর আগে গতকাল এই মামলায় হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। সেটিও কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যেই ট্রাইব্যুনালে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এজলাসে তোলা হবে এবং তারপর পরে এই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং বিচারিক কার্যক্রম শুরু হলে তখন আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। জ্যাভলিন। ধন্যবাদ ইমন আপনাকে। আমরা নিঃসন্দেহে পরবর্তীতে আবারও যুক্ত হয়ে বিস্তারিত এবং সবশেষ আপডেটটা আপনার কাছ থেকে নেব। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত তথ্য উপস্থাপন নিয়ে সুজনের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। নারীদের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে এই দ্বাদশ জাতীয় সংসদে এখানে শতকরা ৭৬% উচ্চশিক্ষিত অর্থাৎ স্নাতকোত্তর মিলেছিল। এবারে 2% বেড়েছে এখানে, এটা 78% এখানে আছে এবং এটা আমরা মনে করি যে একটা ইতিবাচক বিষয়। পেশার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ভালো দিক যেটা যে এইবার 50 জনের মধ্যে 13 জনকে আমরা পেয়েছি আইনজীবী, একটা আইনসভার সদস্য হিসাবে আইনজীবী, এটা ভালো যৌক্তিক একটা ইয়া। এখানে 10 জন বা 20% আছেন ব্যবসায়ী এবং শিক্ষকতা করেন 4 জন। এছাড়াও 1 জন আছেন চাকরিজীবী, 5 জন আছেন গৃহিণী এবং এদের মধ্যে 6 জন আছেন যারা বলেছেন যে পেশার ঘরে উল্লেখ করেছেন রাজনীতি। তা এবং এর মধ্যে আমরা দেখেছি যে এই রাজনীতি যারা পেশার ঘরে উল্লেখ করেছেন, বিএনপির 2 জন, জামাতের এখানে 4 জন, মানে 11 দলীয় জোটের 4 জন এগুলো আছে। আর বিভিন্ন পেশার সাথে আছেন 8 জন। 3 জন আছে যে পেশার কোন পেশায় উনি আছেন এই ঘরটা পূরণ করেননি। এখানে দ্বাদশ জাতীয় সংসদের নারীদের মধ্যে আমরা দেখেছি যে এখানে মাত্র 2 জন ছিলেন আইনজীবী, এইবার 13 জন, এটা একটা ভালো দিক। আর দ্বাদশ জাতীয় সংসদে 13 জন ছিলেন ব্যবসায়ী, এবারে 10 জন। এটা মনে করি যে এটা এই ব্যবসায়ীদের আধিক্য আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম, এখানে একটু ব্যতিক্রম, এটা যে কিছুটা এখানে আমরা কম দেখেছি। এবং বিশ্লেষণে আমরা এটাই বলেছি যে এই আইনজীবীদের আইনসভায় ইলেক্টেড হওয়ার যে বিষয়টা, এটা ইলেক্টেড মানে মূলত তো মনোনয়ন এবং পরবর্তীতে তাদের এটা একটা ভালো দিক। আর বয়সের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে অর্ধেকের বয়সে 36 থেকে 55, এখানে 35-এর কম অর্থাৎ তরুণ যাদের আমরা বলি যে তাদের সংখ্যা এখানে 4 জন বা 8%। এখানে একেবারে কি বলা যায় যে প্রবীণ যদি আমরা ধরি 75+, ওখানে 1 জন আছেন। এই ক্ষেত্রে বয়সেরটা যেহেতু আগে এটা ছিল না হলফনামায় এইভাবে, এটা আগের সাথে তুলনা করা যায়নি। মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে 50 জনের মধ্যে 6 জনের বিরুদ্ধে আছে বর্তমানে মামলা। আমরা যুক্ত ছিলাম সরাসরি সুজনের একটি প্রেস ব্রিফিংয়ে, সেখানে যে নতুন যারা সংসদীয় সংরক্ষিত আসনে নারী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তাদের বিভিন্ন ডেমোগ্রাফিক এক ধরনের পরিসংখ্যান তারা তুলে ধরছিলেন, যেখানে বেশ কিছু ইতিবাচক বিষয় রয়েছে। আমরা আগারগাঁওয়ে যুক্ত হতে চাই চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে, সেখানে বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্মে আলোচনা চলছে। অধ্যাপক মুস্তাফিজুর রহমান সেখানে কথা বলছেন, আমরা সেটি শুনতে চাই। যদি সত্যিকারের আমার বৈষম্য দূর করতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে সেটার বাহন বানাতে হবে। শিক্ষাই হলো সামাজিক উত্তরণের বাহন হিসেবে দেখবেন এবং আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা দেবেন। ও এছাড়াও উনি সংশয়বাদী 2-1টি কথা বলেছেন যে চাইলেও পারবেন না, এই চ্যালেঞ্জ সরকারের কাছে রয়েছে, চাইলেও পারবেন না।
দেখা যাক এটা আমরা কিভাবে আগাই এটা আগামী দিনে। আমাদের সাথে মোহাম্মদ ফারুকুজ্জামান সাহেব আছেন, যুগ্ম সচিব বাজেট অধিশাখা, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে অর্থ সচিব। ওনাকে আমাদের সাথে কথা বলার জন্য পাঠিয়েছেন। কোথায় আছেন? আছি স্যার। আচ্ছা, মোহাম্মদ ফারুকুজ্জামান সাহেব, উনি সবচেয়ে ভালো জানেন কত টাকা যাচ্ছে, কত টাকা থাকবে এবং কেমন করে ওনারা ব্যবহার করার ক্ষেত্রে আগামী দিনে আগাবেন সেইগুলি বলার জন্য ফারুকুজ্জামান সাহেব। স্যার, আমাদের স্যার আজকে এই এই আয়োজনটা করার জন্য আমি স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সিপিডি কে। আমাদের এই অনুষ্ঠানে সিপিডি তো বটেই, নাগরিক প্ল্যাটফর্মকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের এই অনুষ্ঠানে স্যার মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মহোদয় আছেন প্রধান অতিথি হিসেবে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়বৃন্দ আছেন এবং যারা বিভিন্ন শিক্ষাবিদ এবং নাগরিক প্রতিনিধিবৃন্দ আছেন। সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এইরকম মানে সরকারের সাথে নাগরিকদের এই ধরনের ইন্টারাকশন খুব কম আগে আমরা দেখেছি। যে আমরা বাজেট করার সময় আসলে সবার সাথে আমরা চাই সবসময় স্টেক হোল্ডার অ্যানালাইসিস করে যে যার জন্য বাজেট তার দিক থেকে তার চাহিদাটা কি। এই সরকার আসার পরে বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বর্তমানে যিনি আছেন স্যার আমির খসরু স্যারও এই জিনিসটা প্রেফার করেন যে যার জন্য আমি বাজেট করছি তার চাহিদাটা কি সেটা আগে সেটা বুঝে আমাদেরকে বাজেট করা। তো এইখানে স্যার যে কয়টি পয়েন্ট আমাদের তৌফিক ভাই উপস্থাপন করেছেন খুবই রাইটলি অ্যাড্রেসড হয়েছে যে আমাদের এখন সামনে এই নির্বাচনী ইশতেহার আছে, নির্বাচনী ইশতেহারকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে বাজেটটা করতে হচ্ছে। আরেকটা কথা স্যার দেবপ্রিয় স্যার আমাদেরকে বললেন যে আমাদের এতদিন ছিল প্রায়োরিটি অ্যাক্সেস টু এডুকেশন, এখন আমরা যেতে চাই আউটকাম অফ এডুকেশনটাকে চিন্তা করে। আমরা যে ফর্মে বাজেট করতে চাই সেটা হচ্ছে স্যার আমরা মিডিয়াম টার্ম বাজেট, আপনারা বলেন মিডিয়াম টার্ম বাজেট আমরা করি 3 বছরের জন্য বাজেট করি, কিন্তু এটার বড় যে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আমরা সবসময় বিচ্যুত ছিলাম এতদিন, সেটা হচ্ছে যে আমরা পারফরমেন্সকে সামনে রেখে বা সরকারের পলিসি কি আছে, পলিসিকে অ্যাড্রেস করার জন্য আমার কি ধরনের অ্যাক্টিভিটি নেওয়া দরকার এবং সেই অ্যাক্টিভিটি বাস্তবায়ন করার জন্য আমার আসলে কি রিসোর্স দরকার, সেইভাবে আসলে বাজেটটা করা উচিত আমাদের। নাগরিক প্ল্যাটফর্মের যে প্রাক বাজেট আলোচনা চলছিল সেখানে অনেকেই রয়েছেন স্পোক পার্সন। আমরা সরাসরি যদিও বলছিলাম অধ্যাপক মুস্তাফিজুর রহমান কথা বলছেন, তবে এর মধ্যেই আমরা দেখলাম যে আরও একজন কথা বলছিলেন। তো আমরা পরবর্তীতে আরও যারা অতিথি রয়েছেন সম্মানিত তাদের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সময় সাপেক্ষে। সচিবালয়ে আমরা যেতে চাই। প্রধানমন্ত্রীর প্রতিদিনই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে। আজকে কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়টি জানতে চাই। সচিবালয়ে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। সিফাত, আপনি একটু জানাবেন আজকে প্রধানমন্ত্রী কি কি কার্যক্রম রয়েছে, কর্মসূচি, কাদের সাথে বৈঠকের কথা রয়েছে বা গুরুত্বপূর্ণ কি কি বিষয়ে তিনি আজকে করবেন, একটু আমাদেরকে জানাবেন সিফাত। ইতিমধ্যে বৈঠক হয়েছে ওয়াকফ প্রকাশকের সাথে প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রীও ছিলেন সেখানে। তারা দীর্ঘক্ষণ আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত তারা বসেছেন, কথা বলেছেন। সেখানে বিএনপির আরেকজন সংসদ সদস্য ছিলেন। 4 জনের আমরা দেখা পেয়েছি, তারা একসাথে বসে ওয়াকফ প্রকাশকের সাথে অগ্রগতি কি এবং তাদের যে কার্যক্রমগুলো সামনের অগ্রগতি কিভাবে সরকার তাদেরকে সহযোগিতা করতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে টিআইবির নির্বাহী যিনি পরিচালক রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, তার সাথে আরেকটি বৈঠক রয়েছে। ইতিমধ্যে তিনি ভেতরে প্রবেশ করেছেন, তার সাথে বৈঠকটি যতটুকু আমরা শুনেছি চলছে। তো সেক্ষেত্রে টিআইবি যেহেতু অনেকগুলো গঠনমূলক সমালোচনা বলেন কিংবা রাষ্ট্রের নানা দিক তুলে ধরেন তারা, সেক্ষেত্রে সেখানে কোনো দুর্নীতি হয় কিনা কিংবা তাদের যে কাজগুলো সেটি কিন্তু চলমান রয়েছে। তো সেক্ষেত্রে সরকার তাদের কাজকে আরো বেশি বেগবান করার ক্ষেত্রে সরকার কি সহযোগিতা করতে পারে কিংবা তাদের কাজের অগ্রগতি কিংবা তারা সামনে কি কাজগুলো করছে, অর্থাৎ হালনাগাদ যে বিষয়গুলো সেই বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে এবং পরবর্তীতে হয়তো তারা বের হলে সে আলাপটি আমরা জানতে পারবো প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা কিংবা কোনো বিশেষ বিষয়ে আলাপ করেছে কিনা, তাদের কোনো সহযোগিতা চেয়েছেন কিনা। সেই সাথে জ্যাভলিন হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি, আগাম বন্যা বলবো, এবং সেখানে পানির যে অতিবৃষ্টির কারণে
বিশেষ করে ধানের যে ক্ষতি হলো, কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো, ইতিমধ্যে সরকার সেখানে 7,500 টাকার একটা অনুদানও দিয়েছে ক্ষতিগ্রস্ত যারা কৃষক রয়েছে। তো পানি অনেক অংশে কমে গেছে, তবে সেখানে আরও কি করণীয় রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে রয়েছেন, বিশেষ করে দুর্যোগ এবং আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে মন্ত্রণালয়টি রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, তো তাদের সাথেও একটা বৈঠক রয়েছে। এবং আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আজকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, আজকে মন্ত্রিপরিষদ বৈঠক রয়েছে। তবে আজকে মন্ত্রিপরিষদ বৈঠকটি একটু বেশি পরে হচ্ছে, যেহেতু সকাল থেকে প্রধানমন্ত্রীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেক্ষেত্রে সন্ধ্যার পরে 7টা থেকে প্রায় 8টা পর্যন্ত বা 6টার কিছু পরে শুরু হবে মূলত। তো এই মন্ত্রিপরিষদ বৈঠক চলবে এবং আজকে আসলে কি এজেন্ডা সেটি এখনো জানা যায়নি। মন্ত্রিপরিষদ বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব যিনি রয়েছেন তিনি ব্রিফিং করেন, নিশ্চয়ই সে সময় আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির আজকে সবশেষ। ধন্যবাদ সিফাত আপনাকে। এদিকে বিজেপি পশ্চিমবঙ্গ জয়ের পর থেকেই সীমান্তে পশিনের শঙ্কার কথা গতকালকে আমরা এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জেনেছি। তিনি বিজেপিকে সতর্ক করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সীমান্তে পরিস্থিতি কেমন রয়েছে এখন সেটি একটু জানতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে পঞ্চগড়, লালমনিরহাট এবং সাতক্ষীরা, তিনজনের সঙ্গেই আমরা কথা বলতে চাই। শুরুতেই যদি সাতক্ষীরায় যেতে চাই, গাজী ফরহাদ একটু আমাদেরকে জানাবেন যে সাতক্ষীরায় কী অবস্থা, সেখানে টহল কার্যক্রম বিজিবির বেড়েছে কিনা, সেই বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে জানান। ফরহাদ, ফরহাদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর কারণে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি ইতিমধ্যে তাদের নজরদারি রেখেছে। বিশেষ করে সাতক্ষীরা এলাকা দিয়ে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন সময়ে শত শত পুশিনের ঘটনা ঘটেছিল। তো এই নির্বাচনের পরে কিন্তু ভারতে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখছি যে ভারতের বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বিভিন্ন অফিস, এমনকি অনেকে নির্যাতনের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ার মাধ্যমে দেখছি। তো এই পরিস্থিতিতে সাতক্ষীরা এলাকায়, সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে, যেহেতু সাতক্ষীরার ওপারেই নির্বাচনটা হলো, সে কারণে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং নির্বাচন পরবর্তী কিন্তু যে সহিংসতা, এই কারণে উত্তেজনাটা বেশি। আমরা বিজেপির সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা সীমান্ত এলাকায় টহল জারি রেখেছে এবং আজকে 12টায় একটি বিজেপির পক্ষ থেকে এসব ব্যাপারে ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সেটি কিছুক্ষণ আগেই বন্ধ করা হয়েছে। তো মূলত এখানকার বিজিবির কর্মকর্তারা তারা টহল জারি রেখেছেন এবং যাতে এই উত্তেজনা বাংলাদেশে ছড়াতে না পারে সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ আপনার কাছে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবো। আমরা লালমনিরহাটে যেতে চাই, আমাদের সহকর্মী সাব্বির আহমেদ সেখান থেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। সাব্বির, একটু আপনার কাছে জানতে চাই লালমনিরহাটের চিত্রটা কেমন? সেখানেও তো অনেক বড় অংশে বর্ডার রয়েছে। বিজিবিকে কতটা সতর্ক অবস্থানে দেখছেন, টহল চলছে কিনা, সেখানকার স্থানীয় মানুষদের ভিতরে এটি নিয়ে কোনো উৎকণ্ঠা দেখেছেন কিনা আপনি? জাভলিন, আসলে আপনার ভারতের যে পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে যে নির্বাচনে বিজয়ী দল যে ক্ষমতা এসেছে, আসলে শুভেন্দু অধিকারী যে কথাবার্তা, বাংলাদেশ বিরোধী যে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসেছে, এর পরিপ্রেক্ষিতে লালমনিরহাটের যে সীমান্তে মানুষ রয়েছে, সেই সীমান্তের মানুষজন অনেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আসলে শুভেন্দু অধিকারী যেরকম কথা বলছেন, তারপরে সেই একই চিত্র যদি আসলে ক্ষমতায় এসে উনি যদি প্রয়োগ করে, তাহলে হয়তো সীমান্তের পরিস্থিতিটা হয়তো একটু ঘোলাটে হবে। এই জন্য লালমনিরহাটের সীমান্তের মানুষ একটু উৎকণ্ঠার মধ্যেই রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাট এবং বিশাল একটি সীমান্ত রয়েছে, প্রায় 200 কিলোমিটার অধিক সীমান্ত রয়েছে লালমনিরহাটে। এই লালমনিরহাট সীমান্তে দিয়ে গত অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফায় প্রায়
12 থেকে 14 বার পুশিনের একটা ঘটনা ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকেও বুড়িমারি সীমান্তে একজন বাংলাদেশিকে পুশিং করার চেষ্টা করেছে আ ভারতীয় বিএসএফ, এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি সেই পুশিংকে রোধ করেছে এবং সেই ভারতীয় ব্যক্তিকে পুনরায় ভারতের মধ্যে আ স পাঠাতে সক্ষম হয়েছে। এর আগে গত পরশুদিন ভারতের একটি ড্রোন সেই ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে আসে। এর কারণে আসলে সব মিলে লালমনিরহাট সীমান্তে একটু উৎকণ্ঠা বিরাজ করছে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে ৩টি ব্যাটালিয়ন রয়েছে। ৩টি ব্যাটালিয়ন সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। তারা বলেছেন যে আসলে কোনো প্রকার পুশিন বা অনুপ্রবেশের ঘটনা। সাব্বির, আমরা আবারও আপনাদের কাছে ফিরবো, একটু থামতে হচ্ছে, আমরা আবারও ফিরবো। তবে এই মুহূর্তে যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, এটি পাওয়ার অ্যান্ড এনার্জি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান, সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হতে চাই। জ্বালানি মন্ত্রী কথা বলছেন, তার কথাটা শুনতে চাই। আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট, এবং আমি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি যে পলিসি সাপোর্ট আপনারা পাবেন, যাতে এটা আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। তো এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমার এখানে আসার উদ্দেশ্য এইটাই। আমার আজকে অনেক কাজ ছিল, কিন্তু আমি চলে আসছি এখানে যে আপনাদের বলার জন্য আপনারা রেডি হন এবং আমরা পলিসি দেওয়ার পরে যেন আপনারা আসেন। আর একটা জিনিস আমরা খুব সিরিয়াসলি চিন্তা করতেছি, সেটা হলো যে ঢাকা শহর থেকে বাংলাদেশে যত শহর আছে, এই শহরে যে রুফটপ আছে, এই রুফটপগুলোতে আপনারা প্রাইভেট যারা এই রুফটপগুলোতে সোলার দিয়ে এবং যে বাড়ির ছাদে দিলেন সেই বাড়িকে আপনারা বিদ্যুৎ দিলেন, এবং আপনারা মাস শেষে যে আপনাদের যে নেট ক্যালকুলেটর আছে সেটা ক্যালকুলেটর থেকে বিলটা নিয়ে আসলেন। বাড়িওয়ালা তো ছাদ এমনি দিবে না, আপনাদের কিছুটা ভাড়াও তাদের দিতে হবে, ওইটা আপনাদের বিল থেকে রিডাকশন করে দেবেন। আমি এটা এই জন্য করতে চাচ্ছি যে আমাদের ইউটিলিটিকে দিলে ইট উইল নট, আমার মনে হয় সাকসেসফুল হবে, কিন্তু আপনাদের যদি প্রফিট সেন্টার হয়, আপনারা যদি সেখানে লাগিয়ে আপনাদের মেনটেন্যান্সও ঠিক হবে, আপনাদের রোজগারও ঠিক হবে। এইসব নানান দিক চিন্তা ভাবনা করছি, এবং এগুলো করলে যেমন ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। কথা বলছিলেন জ্বালানি মন্ত্রী, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। আমরা পরবর্তী আরও বেশ কিছু খবর আমাদের হাতে আছে, সেগুলোও জানবো। বগুড়া এরুলিয়া বিমানবন্দর চালুকরণের লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণে সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমরা সেই খবর জানতে আমাদের সহকর্মী জজিফ হোসেন প্রতীকের সঙ্গে যুক্ত হচ্ছি। সবশেষ যে খবরটি সেটি জানতে চাই, তবে তার আগে আরও একবার আমরা সীমান্তে যেই নজরদারি বিজিবির সেই খবরটি মাঝপথে ছেড়ে এসেছিলাম, সেটি জানতে চাই। আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে সাব্বির, আপনার সাথে একটু আগেও কথা শুনছিলাম, মাঝে জ্বালানি মন্ত্রী কথা বলছিলেন জন্য খুব জরুরি ভিত্তিতে সেখানে যেতে হয়েছে। আপনি অপেক্ষা করেছেন জন্য ধন্যবাদ। একটু বাকি কাহিনীটাও যদি শুনি আপনার কাছ থেকে, কী অবস্থা সেখানে, পুশিনের ঘটনা ঘটেছে এবং সেটি প্রতিহত করেছে বিজিবি বলছিলেন, সেটি একটু যদি কন্টিনিউ করতেন। জি জাভলিন, আসলে গতকাল লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর সীমান্ত, সেই সীমান্তে আগে থেকেই ভারতের কাঁটাতার অতিক্রম করে রাখা এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছিলেন, এবং তখন সেটি আসলে বাংলাদেশের বিজিবির চোখে পড়ে, এবং বিজিবি সেটি কোনো প্রকার বল প্রয়োগ না করেই আসলে তাকে পুনরায় ভারতের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে। আপনাকে জানিয়ে রেখি যে এর আগে এই লালমনিরহাট সীমান্তে দিয়ে প্রায় 14 থেকে 15 বার পুশিনের মতো ঘটনা ঘটেছিল গত অন্তর্বর্তী সরকারের সময়। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবি জানিয়েছেন যে সীমান্তে তারা আমাদের লালমনিরহাট সীমান্তে মোট 3টি ব্যাটালিয়ন কাজ করে। সেই 3টি ব্যাটালিয়নের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন যে আসলে কোনো প্রকার পুশিনের ঘটনা তারা ঘটতে দিবেন না, এবং লালমনিরহাট সীমান্তে প্রায় 200 কিলোমিটার সীমান্তে তারা
পূর্বের থেকে আরো বেশি নজরদারি রেখেছেন। এর আগে গত পরশুদিন লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে আসে এবং সেটি একসময় বিকল হয়ে পড়ে যায় এবং সেটি এখন পর্যন্ত বাংলাদেশের বিজিবির কাছে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে বিএসএফ তাদের এই ড্রোনটি তাদের এবং তারা এটি বাংলাদেশের কাছে জানতে চেয়েছে এবং বিজিবি বলেছে যে সেই ড্রোনটি তাদের কাছে রয়েছে এবং সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে পাঠানো হবে এবং এই বিষয়ে বিজিবি বিএসএফ কথাবার্তা হওয়ার কথা রয়েছে। সব মিলে লালমনিরহাটের এই 200 কিলোমিটার সীমান্ত বিজিবি কঠোর নজরদারি রেখেছে বিজিবি এবং লালমনিরহাটের মানুষও সতর্ক রয়েছে, সীমান্তের মানুষ। সাব্বির, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে সবশেষ খবরগুলো জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে আবারও বগুড়ায় চলে যেতে চাই। বগুড়ায় আমাদের সহকর্মী জজিফ হোসেন প্রতীক তিনি অপেক্ষা করছেন। আমরা তার কাছে জানতে চাই সরেজমিন যে পরিদর্শনে এসেছেন সেই ব্যাপারে সবশেষ খবর। জজিফ হোসেন প্রতীক, দীর্ঘ প্রতীক্ষিত এই বিমানবন্দরটি এতদিন ধরে বগুড়াবাসীর চাওয়া ছিল, সেটির কার্যক্রম এখন চোখে দেখছে মানুষ। কি বলছেন এখানে আজকে যে মীর শাহ আলম তিনিও বগুড়ার সন্তান, প্রতিমন্ত্রী গেছেন, কি বললেন? এখনো পর্যন্ত খবর পেয়েছেন কিনা? কতদূর অগ্রগতি? বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত যে বিমানবন্দর চালু হওয়ার যে বিষয়টি, সেটি সরেজমিনে পরিদর্শনের জন্য আজকে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম তিনি এসেছেন এবং একই সাথে প্রতিমন্ত্রী এসেছেন, বিমানের প্রতিমন্ত্রী এসেছেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম এসেছেন এবং একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তিনিও কিন্তু এসেছেন এবং তারা, আমরা যতদূর দেখেছি 10:30টায় এই বগুড়া এরুলিয়া যে বিমানবন্দর রয়েছে সেই এরুলিয়া বিমানবন্দরে তারা হেলিকপ্টার যোগে এখানে আসেন এবং এখনো পর্যন্ত তারা অবস্থান করছেন, তারা একটু বিশ্রাম নিচ্ছেন। এরপরে আসলে সাংবাদিকদের সাথে তারা ব্রিফ করবেন যে এই বিমানবন্দরটিকে ঘিরে তাদের পরিকল্পনা, তাদের কি ধরনের বাস্তবায়ন, কেমন সময় লাগতে পারে এবং কি কি কাজ করবেন তারা। এই যে বাস্তবায়ন করতে যে ধরনের সমস্যাগুলো এখন তারা হয়তোবা ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন এবং এই বিশ্লেষণের বেসিসেই তারা আজকে হয়তোবা বলবেন যে কবে নাগাদ আসলে এই বিমানবন্দরটি চালু হতে পারে। আপনি জানেন যে বগুড়া সহ এই আশপাশের যে 8টি জেলা এই বিমানবন্দর চালু হলে এখান থেকে তারা যে যাত্রী ওঠানামা থেকে শুরু করে বাণিজ্যিকভাবে এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করবে বলে এখানকার যারা রয়েছেন তারা আশা করছেন এবং ব্যবসায়ীরাও বলছেন যেহেতু এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অনেক বেশি প্রসার রয়েছে বগুড়া এবং আশপাশের জেলাগুলোতে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এই বিমানের যদি কার্গোবাহী বিমানের মাধ্যমে তারা যদি তাদের পণ্যগুলো বাইরের দেশে রপ্তানি করতে পারেন, সেক্ষেত্রে রপ্তানির যে একটি আয় সেটি কিন্তু বাড়বে বলে তারা আশা করেছেন। এবং এরই সাথে জানিয়ে রেখি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বগুড়ায় এসেছিলেন এবং বগুড়ায় এসেই তিনি কিন্তু বগুড়াবাসীর আরেকটি বড় স্বপ্ন সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়ে গেছেন এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে কিছুদিনের মধ্যে হয়তো এর গেজেট প্রকাশ করা হবে এবং এরপরে প্রশাসক নিয়োগ কার্যক্রম শুরু হবে। তো বলা চলে যে দীর্ঘ 17 বছরের যে বগুড়ার উন্নয়ন বঞ্চিত ছিল, সেই উন্নয়ন বঞ্চনার থেকে এখন তারা ধীরে ধীরে কিছুটা বেরিয়ে আসছে এবং তারা আশা করছেন যে আগামীতে এই বগুড়াকে ঘিরে যত ধরনের উন্নয়ন বঞ্চনা ছিল সেই গল্পগুলো ধীরে ধীরে ঘুচে যাবে বিএনপি এবং তারেক রহমানের হাত ধরে। তো এই ছিল আমার কাছে বগুড়ার বিমানবন্দর সহ অন্যান্য সব বিষয়ে সার্বিক খবর। ধন্যবাদ আপনাকে প্রতীক। আমরা সহকর্মী প্রতীকের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তিনি জানাচ্ছিলেন যে বগুড়াতে যে বিমানবন্দর তার সবশেষ খবর, সেখানে কারা গেছেন পরিদর্শনের পরে হয়তোবা খুব দ্রুতই জানা যাবে কবে নাগাদ বগুড়ায় বিমান ওঠানামা করতে শুরু করবে। তো মোটামুটি হবে গত 1 ঘন্টা আমরা জানছিলাম সারা দেশে বিভিন্ন হাম থেকে শুরু করে হাওরের যে পানি বাড়ার খবর কিংবা বগুড়ার বিমানবন্দর থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর বক্তব্য, জ্বালানি মন্ত্রীর বক্তব্য, একদম আনস্ক্রিপ্টেড, কোনো ধরনের এডিট ছাড়া, স্ক্রিপ্টিং ছাড়া আপনাদের কাছে তুলে ধরেছি মাঠের সবশেষ চরমতম সত্যটি। তো প্রতিদিন আমরা যে 11 থেকে 12 এই 1 ঘন্টা স্টার নিউজ লাইভ এভাবে আপনাকে দেখানোর চেষ্টা করি। আজকে দেখিয়েছি, আগামীকালকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা। ধন্যবাদ।